কখনো কি শুনেছ মাঝ আকাশ থেকে চুরি হওয়ার কথা? যদি শুনে না থাকো তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি মুভি নিয়ে আসলাম যেখানে মাঝ আকাশের মধ্যেই $500 মিলিয়ন গোল্ড চুরি করে নেয় একদল প্রফেশনাল চোর। সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বরাবরের মতো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বসে পড়ো আমাদের এক্সপ্লেনেশন দেখার জন্য। আজকের মুভি লিফট। মুভি শুরুতে আমরা ইতালির একটি শহর দেখতে পাই যার নাম ভেনিস। সেই শহরটি ছিল একটি দ্বীপের মতো। শহরটি মোটামুটি বড় হলেও চারিদিকে পানি আর পানি। তো সেই শহরে একটি মিউজিয়াম ছিল যেখানে আজ বিভিন্ন ধরনের পেন্টিং নিলাম হবে। তো প্রোগ্রাম শুরু হতেই সেই মিউজিয়ামে ঢুকে পড়ে এক মাস্টার মাইন্ড চোর যার নাম সাইরাস। তো মিউজিয়ামে চোর ঢোকা মানে তো তোমরা বুঝতেই পারছো। নিলামের বাইরে আমরা সাইরাসের আরও দুজনকে দেখতে পাই। একজন ছিল ক্যামিলা, সে এখানে সিকিউরিটি গার্ড সেজে এসেছিল। আরেকজন হলো মিং সুং, যে কিনা একটি স্পিড বোর্ড নিয়ে মিউজিয়ামের বাইরে ছিল। মিউজিয়াম থেকে একটু দূরে আমরা অ্যাবি নামের একজন FBI এজেন্টকে দেখতে পাই। সে সাইরাসের ওপর নজর রাখছিল, কারণ তারা জানতো সাইরাস এখানে এসেছে মানে কোনো গণ্ডগোল তো হবেই। সেই নিলামে পেন্টিং নিলামের পাশাপাশি কিছু ডিজিটাল ডিভাইসও নিলাম চলছিল। সেখানে N8 নামের একজন ছিল যার তৈরিকৃত একটি স্পেশাল মাস্ক নিলাম হতে যাচ্ছে। আর এই মাস্কের বিশেষত্ব হলো সেই মাস্কে 86টি ছোট ছোট ক্যামেরা ছিল যা লাইভ ফুটেজ থেকে NFT আর্ট তৈরি করতে পারে। কিন্তু FBIদেরকে অবাক করে সাইরাস সেই মাস্কটি $20 মিলিয়ন দিয়ে কিনে নেয়। এটাতে FBIরা খুব অবাক হয়, কারণ চুরি করা বাদ দিয়ে তারা কেন সেটি টাকা দিয়ে কিনে নিল এটা এবি কিছুতেই বুঝতে পারে না। তো নিলাম জেতার পর সাইরাসদের দলের সেই মেগারটি একটি অ্যালার্ম বাটন চালু করে দেয়, যার ফলে সেখানে থাকা কোটিপতিরা সেফটির জন্য সেখান থেকে সরে যেতে থাকে। তখন ক্যামিলা N8কে গার্ড দেওয়ার কথা বলে তাকে দূরে নিয়ে যায়। তখন সাইরাস এসে বলে, যেহেতু মাস্কটি আমি কিনে নিয়েছি তাই মাস্কটি নিয়ে আমার সাথে চলো, আমি তোমাকে তোমার টাকা বুঝিয়ে দিচ্ছি। এখানে কম বেশি সবাই মাস্ক পরেছিল। এর মানে হলো সেখানে থাকা কোটিপতিরা নিজেদেরকে আড়াল করার জন্যই মূলত তাদের মুখে মাস্ক পরেছিল। তো তাকে তারা বোর্ডে তোলে এবং তাকে নিয়ে তাদের আস্তানার দিকে যেতে থাকে। ততক্ষণে এই খবর এবিও জানতে পারে, তাই তারাও একটি স্পিড বোর্ড নিয়ে তাদেরকে তাড়া করতে থাকে। কিন্তু ক্যামিলা ছিল একজন দক্ষ হ্যাকার। সে তখন হ্যাকিং করে অনেকগুলো স্পিড বোর্ড একসাথে চালু করে দেয়। এতে করে সেই বোর্ডগুলোর সাথে এবির বোর্ড ধাক্কা লাগে। এতে করে তারা সাইরাসদের থেকে অনেক পিছিয়ে পড়ে। এমনকি সেখানে যে বাতটি ছিল সেটিও ক্যামিলা হ্যাকিং করে চালু করে দেয়, যার ফলে অ্যাবিরা আর তাদেরকে ধরতে পারে না। অন্যদিকে লন্ডনে আমরা লুক এবং ম্যাগনাসকে দেখতে পাই। লুক হলো একজন দক্ষ ইঞ্জিনিয়ার আর ম্যাগনাস হলো লক ব্রেকার। তো লন্ডনে তারা দুজন একটি দামি পেন্টিং চুরি করে নেয় যার মূল্য প্রায় $20 মিলিয়ন। ম্যাগনাস সেটা চুরি করে পাশে থাকা নদীতে ফেলে দেয় আর সেটা উদ্ধার করে নেয় লুক। আর এরা দুজন হলো সাইরাসের লোক। এরপর আমরা দেখতে পাই সাইরাস তার দলবল নিয়ে N8কে সঙ্গে করে তাদের প্রাইভেট জাহাজে উঠছে এবং সাইরাস তাকে তার অ্যাকাউন্টে $20 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। আর এই আনন্দে তখন সেখানে তারা সবাই মিলে মজা করতে থাকে। এখন বিষয় হলো সাইরাস তো নিলামে চুরি করতে গিয়েছিল, কিন্তু চুরি সে করলোটা কি? আসলে সাইরাস এখানে N8কেই চুরি করেছে, আর সেটা N8 পরের দিন সকালে একটি নিউজ পোস্ট থেকে জানতে পারে এবং চারিদিকে সকল নিউজ চ্যানেলে প্রচার হয়ে যায় N8 সহ তার মাস্কটি চুরি হয়ে গিয়েছে। সাইরাস জানায়, এটা সত্যি যে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি আর লন্ডনের ওই পেন্টিং বিক্রি করে তোমাকে তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। এখন সাইরাস তাকে বিষয়টি বুঝিয়ে বলে, দেখো, মোনালিসা পেন্টিংটি যখন বিক্রি হয় তখন সেটা মাত্র $25,000 বিক্রি হয়েছিল, কিন্তু সেটা যখন চুরি হয়ে গিয়েছিল তখন সেটার মূল্য দাঁড়িয়েছিল $860 মিলিয়ন। আর তোমার পেন্টিংটি চুরি হওয়ার কথা শুনে সেটার মূল্য এখন দাঁড়িয়েছে $89 মিলিয়ন। আর এই কারণেই তোমাকে আমরা কিডন্যাপ করেছি। এটাতে তোমারও লাভ এবং আমাদেরও লাভ। তো সব কথা শুনে N8 খুশি হয়ে যায় আর আবারও তাদের সাথে আনন্দ ফুর্তি করা শুরু করে। এদিকে এবি ডেলটন নামের একজনকে অ্যারেস্ট করে, আর ডেলটন ছিল সাইরাসদের লোক। আর তার থেকে জানা যায় সাইরাসরা লন্ডনের কোনো এক শহরে রয়েছে। তখনই এবির কাছে একটি পার্সেল আসে।
পার্সেলে এবি এবং সাইরাসের ঘনিষ্ঠকর কিছু ছবি দেখা যায়, আর এখানেই আমরা প্রথমবারের মতো জানতে পারি এরা দুজন দুজনকে আগে থেকেই চিনত। তো যাই হোক, এবি চলে যায় লন্ডনের ইন্টারপোল অফিসে। সেখানে প্রধান অফিসার সব ঘটনা জানার পর এবিকে বলে সাইরাসকে আমাদেরও দরকার, কিন্তু তাকে অ্যারেস্ট করার জন্য নয়। তাকে আমাদের এই জন্যই দরকার কারণ তাকে আমাদের একটি মিশন করে দিতে হবে। এবি বলে কি মিশন? তখন হাকজনি বলে জর্জেনসিং নামের একজন আছে, সে একজন মাফিয়া। সে এতটাই পাওয়ারফুল লোক যে কোনো কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। সে প্রথমে একজন ব্যাংকার ছিল, আর পরে বিভিন্ন এরিয়ার শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনে সেগুলো চড়া দামে বিক্রি করে, আর এই কাজের জন্য তার প্রতিপক্ষদেরকে মারতেও সে দ্বিধা করে না। এখন কথা হলো, এই লোক আর্থার টাগিও নামের একজনের সাথে হাত মিলিয়েছে এই পুরো দেশকে ধ্বংস করার জন্য। আর্থার টাগিও একজন দক্ষ হ্যাকার। তার কাছে এমন সব অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে নিমিষেই দেশকে হুমকির মুখে ফেলতে পারে। তবে এই কাজের জন্য আর্থার টাগিও জর্জেনসিংয়ের কাছে $500 মিলিয়ন একটি স্বর্ণের বার চেয়েছে, আর সেগুলো বিমানে করে জর্জেনসিং আর্থারের কাছে পাঠানোর প্ল্যান করছে। এখন আমরা এই ব্যাপারে কিছু করতে পারছি না কারণ সেই স্বর্ণগুলো জর্জেনসিংয়ের নিজের এবং সেগুলো লিগ্যাল। আমি চাই তুমি সাইরাসকে অ্যারেস্ট না করে সেই স্বর্ণের বার যে কোনো মূল্যে আর্থার টাগিওর কাছে যেন না যায়, সেজন্য তাকে এই মিশনে রাজি করাও। অর্থাৎ সাইরাসকে এই চুরিটা করতে হবে, যেটা ইন্টারপোল অফিসারদের নির্দেশ রয়েছে। এরপর অ্যাবি সাইরাসের কাছে যায়, যেখানে সাইরাস সুইম করছিল, কিন্তু সাইরাস কোনোভাবেই তাকে দেখে ঘাবড়োয় না, কারণ সে তো আর চুরি করেনি, তাই না? সেই মাস্ক সে $20 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। তো এবি বলে আমি তোমাকে অ্যারেস্ট করতে আসিনি, আমি একটি মিশনে তোমার সাহায্যের জন্য এসেছি। এরপর অ্যাবি তাকে সব কিছু খুলে বলে। এবি বলে তুমি যদি এই মিশনে রাজি হও তাহলে তোমাদের সকল ক্রিমিনাল রিপোর্টগুলো মুছে ফেলা হবে। কিন্তু সাইরাস রাজি হয় না কারণ সে খুব ভালোভাবেই জানে জর্জেনসিং কেমন মাপের লোক। তার জিনিস চুরি তো দূরের কথা, শুধুমাত্র তাকালেই খবর খারাপ করে দিবে। তখন এবি বলে তোমরা যে লন্ডনের মিউজিয়াম থেকে সেই পেন্টিংটি চুরি করেছো সেটার প্রমাণ ইন্টারপোলের কাছে আছে, অতএব তুমি যদি রাজি না হও তাহলে এটার জন্য তোমার 18 বছর জেল হবে। তখন সাইরাস আর উপায় না পেয়ে রাজি হয়ে যায়, যদিও সে জানে কাজটা মোটেও সহজ না। তবে সাইরাস এখানে একটি শর্ত গুঁজে দেয় যে সেখানে এবিকেও এই চুরিতে থাকতে হবে, কারণ বলা তো যায় না এবি কখন তাদের সাথে পোল্টি মেরে দেয়। তো উপায় না পেয়ে এবিও রাজি হয় তাদের সাথে মিশনে, কিন্তু সাইরাসদের বাকি মেম্বাররা এবির সাথে প্ল্যান করতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, কারণ চোর পুলিশ এক হয়ে কিভাবে চুরি করবে। তো যাই হোক, কিছুই করার নেই। এই কারণে তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে সেই বিমান থেকে স্বর্ণের বারগুলো চুরি করা হবে। এরপর অ্যাবি তাদের সবাইকে বলে আর কিছুদিন পর সেই স্বর্ণের বারগুলো লন্ডন থেকে সুইজারল্যান্ডে যাবে। প্রথমে গাড়িতে করে এয়ারপোর্টে যাবে, এরপর সেখান থেকে বিমানে করে নিয়ে যাওয়া হবে। অ্যাবি জানায় এর মধ্যে থেকেই বারগুলো চুরি করতে হবে। তবে যে বিমানে করে নিয়ে যাওয়া হবে সেই বিমানটি হলো একটি যাত্রীবাহী বিমান। এবি আরও বলে এই মাফিয়া এতটাই ভয়ানক যে কিছুতেই যেন সেই ব্যাপারে জানতে না পারে। সাইরাস বলে বিমান থেকে স্বর্ণের বার চুরি করা যাবে না, আমরা পুরো বিমানটি চুরি করে নেব। তবে সাইরাস বলে আমাদের একটি প্রাইভেট বিমান দরকার, যে বিমানটি যাত্রীবাহী বিমানের নিচে দিয়ে যেতে হবে, আর সেখান থেকে স্বর্ণের বারগুলো পার করে নিতে হবে। কিন্তু সমস্যা হলো এয়ার সিগন্যালে তো কখনো দুটো বিমান এত কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না, রাডার সিগন্যালে তো দেখা যাবে। তো সাইরাস বলে আগে বিমানের কাজটা করি, তারপর দেখা যাবে কি হবে কি হবে না। এই বলে সাইরাস এবিকে নিয়ে তার এক বন্ধুর কাছে যায়, যার নাম হলো মসলিন। তার একটি প্রাইভেট বিমান ছিল। সাইরাস তাকে সব ঘটনা খুলে বলে, আর এটা যেহেতু ইন্টারপোলের মিশন তাই সেও রাজি হয়ে যায়। এরপর মসলিন তাদেরকে তার বিমানটি ঘুরিয়ে দেখায়। সেই বিমানে বিভিন্ন ধরনের ফিচার ছিল, আর বিমানের নিচে এলইডি স্ক্রিন ছিল যেটার মাধ্যমে বিভিন্ন জিনিস শো করানো যেত। এবি জানাই এখন আমাদের এমন একজনকে দরকার যে বিমানের কন্ট্রোল রুমে কাজ করে। এরপর অ্যাবি এবং সাইরাস চলে যায় সেই লোকের কাছে যার নাম হলো হ্যারি। সাইরাস তাকে $1 মিলিয়ন বিনিময়ে রাজি করায়। তার কাজ হলো রাডার থেকে তাদের বিমানটি রিমুভ করে দেওয়া, যাতে বাকিরা টের না পায়। এরপর দেখা যায় সাইরাসের টিমের সবাই এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ম্যাগনাস লক ব্রেক করার প্র্যাকটিস করতে থাকে। ক্যামিলা ভার্চুয়াল সিমুলেশনের মাধ্যমে বিমান চালানোর প্র্যাকটিস করছিল।
ডেলটন বিমানে তার রোল প্লে করার প্র্যাকটিস করছিল এবং সাইমন সেই মাস্কের ক্যামেরাগুলো খুলে সেগুলো বিমানে লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে। তো ইন্টারপোল অফিসার হাকজলি সাইরাস এবং অ্যাবিকে ডেকে পাঠায় এবং বলে আমাদের এই মিশনের জন্য যতটা সময় দরকার ছিল তার থেকে কম সময় পাবো, কারণ জর্জেনসিং আর মাত্র 5 দিনের মধ্যেই সেই স্বর্ণের বারগুলো পাচার করবে। কিন্তু এত তাড়াতাড়ি তাদের মিশনের সকল সরঞ্জামগুলো প্রস্তুত করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। তখন সাইরাস জানায় ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি। এরপর মিংসং একটি ডিভাইস বানিয়ে ফেলে যার নাম PSI। এটার কাজ হলো আকাশে দুটো বিমান থাকবে কিন্তু রাডারে একটি সিগন্যাল দেখা যাবে। এরপর আমরা জর্জেনসিংয়ের একটি পাওয়ার দেখতে পাই, আর সেটা হলো টিভিতে দেখানো হয় কিছু শহর হ্যাকিংয়ের মাধ্যমে প্লাবিত করে ফেলেছে জর্জেনসিং, আর এটা করেছে আর্থার টাগিওর মাধ্যমে। এখানেই বোঝা যায় জর্জেনসিং কত পাওয়ারফুল একজন লোক। এরপর সাইরাস বলে আমাদের হাতে আর মাত্র 5 দিন সময় রয়েছে, দেশের মানুষকে বাঁচানোর জন্য আমাদেরকে এই কাজটি করতেই হবে। এই বলে সবাই সবার কাজে লেগে পড়ে। তারা সেই প্লেনে স্টিলের পাত দিয়ে মুড়ে দেয় যাতে করে রাডারে সেই সিগন্যাল না পাওয়া যায়। এরপর সেদিন আসে যেদিন তারা বিমানে থাকা স্বর্ণের বারটি চুরি করবে। সেই দিন তারা সবাই আলাদা আলাদাভাবে নিজেদের পজিশন নিতে থাকে। বিমানটিতে সাইরাস এবং অ্যাবি উঠে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে। সেই বিমানে মিংসুং এবং ম্যাগনাসও ছিল। কিন্তু বিমানে ওঠার পর লুকের কল আসে, আর সে জানায় সেই মিশন থেকে বের হয়ে গিয়েছে, কারণ সে এই কাজটা অনেক রিস্ক মনে করছে। এটা জানার পর সাইরাস চিন্তায় পড়ে যায়, কারণ প্রত্যেকেরই এই মিশনে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। একজন মিসিং মানে বিষয়টি আরও জটিল হয়ে যাওয়া। তখন এবি বলে ঠিক আছে, ওর কাজটা আমি হ্যান্ডেল করব। আর অন্যদিকে প্রাইভেট বিমানে ছিল ক্যামিলা, সেও তার বিমানটি ফ্লাই করে দেয়। সাইরাস সবাইকে সাবধান করে দেয়, কারণ বিমানের মধ্যে জর্জেনসিংয়ের লোকেরাও ছিল। তো তাদের বিমানটি যখন আকাশে লেভেল হয় তখন তাদের সবাইকে সিট বেল্টটি খুলে ফেলার পারমিশন দেওয়া হয়। তখন মিংসুং এবং ম্যাগনাস ওয়াশরুমের দিকে যায় এবং সেখানে গিয়ে তাদের কাছে থাকা তাদের পার্টসগুলো রেখে আসে। এরপর অ্যাবি সেখানে গিয়ে সেই পার্টসগুলো অ্যাসেম্বল করে পেছনের দিকের ওয়াশরুমে যায়, আর যখন সে ওইটা সেট করতে যাবে তখনই সেই পার্টসগুলো তার হাত থেকে পড়ে যায়। এদিকে ক্যামিলা তার বিমানটি নিয়ে চলে আসে সাইরাসদের বিমানের ঠিক নিচে, যার ফলে এয়ার কন্ট্রোলের রাডারে দুইটা বিমান একসাথে দেখা যায়। কারণ এবির হাত থেকে যেই যন্ত্রটি পড়ে গিয়েছে সেটিই ছিল রাডার থেকে একটি বিমান রিমুভ করার যন্ত্র, কিন্তু সেটা যেহেতু এখনো অ্যাসেম্বল করা হয়নি তাই রাডারে দুইটা বিমান একসাথে দেখা যায়। তো এয়ার কন্ট্রোলে একজন এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ এটা একেবারেই অসম্ভব। তো সেই মহিলা যখন তার সিনিয়রদেরকে এই বিষয়টি জানাতে যাবে তখন হ্যারি তাকে বুঝিয়ে বাজিয়ে আটকে রাখে। এদিকে এবির আসতে দেরি হচ্ছে দেখে সাইরাস ওয়াশরুমের দিকে যায় আর দেখে অ্যাবি তাদের ডিভাইসটি ভেঙে ফেলেছে, তাই সে আর অ্যাবি মিলে সেটা তাড়াতাড়ি ঠিক করতে থাকে। এরই মধ্যে বিমানে সবাইকে একসাথে উঠতে দেখে জর্জেনসিংয়ের লোকদের একটু সন্দেহ হতে থাকে, তাই তাদের মধ্যে একজন ওয়াশরুমে গিয়ে নক করতে থাকে। তখন অ্যাবি এমন ভাব করতে থাকে যেন মনে হয় তারা ওয়াশরুমে খুব ঘনিষ্ঠ সম্পর্ক করছে। তো সাইরাস সেটা দ্রুত ঠিক করে সেটা সেট করে দেয়, আর সাথে সাথে রাডার সিস্টেমে ক্যামিলার বিমানটি গায়েব হয়ে যায়। তো এটা দেখে সেই মহিলা খুব অবাক হয়ে যায়, আর সে ভাবে সে হয়তো ভুল দেখেছে। এরপর সাইরাস আর এবি বাইরে বের হয়ে আসে, আর সেই লোককে বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এরপর হ্যারি বিমানের পাইলটের সাথে কন্ট্যাক্ট করে। সে বলে জুরিক এয়ারপোর্টের আবহাওয়া খুবই খারাপ, তাই সে যেন অন্য কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে। এটা ছিল সময় নেওয়ার জন্য। তো হ্যারির কথা শুনে পাইলট তার বিমানটি অন্যদিকে সরিয়ে নেয়। এদিকে ক্যামিলা তখন তার ড্রোনটি ডিপ্লয় করে দেয়। ড্রোনটি তখন সাইরাসদের বিমানের আইডেন্টিটি নিয়ে জুরিক এয়ারপোর্টের দিকে যেতে থাকে, যাতে করে রাডার সিস্টেমে কোনো সমস্যা দেখা না যায়। এরপর সাইরাস সবাইকে ইশারা দিয়ে বলে এখনই আমাদের চুরি করার সময়। তখন ডেলটন অসুস্থ হওয়ার নাটক করে, আর তখন একজন এয়ার হোস্টেস তার কাছে আসলে সে ম্যাগনাসের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার পার করে দেয়, যেই সিলিন্ডারটি সে রোগী হিসেবে নিয়ে এসেছিল। ম্যাগনাস সেটা পেয়ে বিমানের ককপিটে চলে যায়, আর সেখানে থাকা সেই ভল্ট যেটার মধ্যে সোনার বার ছিল সেটি খুলতে শুরু করে। এদিকে বিমানটি অন্যদিকে ঘুরতে থাকার কারণে জর্জেনসিংয়ের লোকেরা বুঝতে পারে বিমানে কোনো গন্ডগোল আছে, তাই তারা ভল্টের দিকে যেতে থাকে। কিন্তু ভল্ট খুলতে ম্যাগনাসের আরও কিছুটা সময় প্রয়োজন,
আর তাকে সময় পাইয়ে দিতে সাইরাস আর অ্যাবি তাদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে সাইরাস আর অ্যাবি তাদের হাতে ধরা পড়ে যায়, সাথে সাথে ম্যাগনাসও ধরা পড়ে যায়। ম্যাগনাস জানায় আর একটুর জন্য স্বর্ণের বারগুলো আমি বের করতে পারিনি। সাইরাস তাকে চুপ করতে বলে। এদিকে বিমানটি একটি ছোট এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্টটি যেহেতু ছোট ছিল তাই বিমানটি কোনো মতে ল্যান্ড করা গেলেও সেটি অকেজো হয়ে যায়। এদিকে জর্জেনসিংকে জানানো হয় তার স্বর্ণের বারগুলো চুরি করার প্ল্যান করা হচ্ছিল। তো জর্জেনসিং জানায় 1 ঘন্টার মধ্যে তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আয়। এরপর পরই ক্যামিলা তার প্লেনটি নিয়ে সেখানে চলে আসে। এখন জর্জেনসিংয়ের লোকেরা ক্যামিলাকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। ক্যামিলা বলে এত ভারী স্বর্ণের বার আমার প্লেনে নেওয়া সম্ভব হবে না। তারপরেও তারা জোর করে প্লেনে উঠে পড়ে। এদিকে হাকজনিকে জানানো হয় সাইরাসদের বিমানটি জর্জেনসিংয়ের বাংলোর দিকে যাচ্ছে। তখন হাকজনি 2টা স্পেশাল ফোর্স পাঠায় আর বলে তাদের থেকে যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তাহলে তারা যেন বিমানটি উড়িয়ে দেয়। অন্যদিকে আর্থার টাগিও চলে আসে জর্জেনসিংয়ের বাংলোয়। তারা স্বর্ণগুলো পাঠাতে দেরি করছে বলে ওরা এখানে চলে এসেছে। এখন আর্থার টাগিও জর্জেনসিংকে বলে তুমি যদি আমার সাথে চুক্তি হওয়া স্বর্ণগুলো না দাও তাহলে তোমার ব্যাংক হ্যাক করে সব টাকা আমরা নিয়ে নেব। জর্জেনসিং বলে তোমাদের মাল সময় মতো তোমরা পেয়ে যাবে। অন্যদিকে ক্যামিলা যখন বিমান চালাচ্ছিল তখন ইশারা দিয়ে সবাইকে সিট বেল্টটি পরে নিতে বলে। এরপর তার দক্ষ কারিশমা দেখিয়ে প্লেনটি উড়াতে থাকে। এখন এই প্লেনটি এদিক সেদিক নাড়াচড়া করার কারণে জর্জেনসিংয়ের লোকেরা খুব নাজেহাল হয়ে যায়, এমনকি ক্যামিলা একজনকে মেরেও দেয়। ততক্ষণে স্পেশাল ফোর্সের 2টো বিমান তাদের বিমানের কাছে চলে আসে। এখন ক্যামিলা সেটা বুঝতে পেরে এলইডি স্ক্রিনে লিখে দেয় আমাদেরকে হোস্টেজ করা হয়েছে, আর বিমানটি উল্টিয়ে স্পেশাল ফোর্সদেরকে দেখিয়ে দেয়। তারাও তখন বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের সাথে তখনও সাইরাসদের ফাইট চলতে থাকে। এক পর্যায়ে ক্যামিলাও হাতে আঘাত পায় আর বিমানের কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন অ্যাবি এসে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু সেটা আবার জর্জেনসিংয়ের বাংলোতেই ল্যান্ড করে। তবে বিমানের কোনো ক্ষতি এখানে হয় না। ল্যান্ড করে প্রথমে স্বর্ণের বারগুলো জর্জেনসিংয়ের সামনে পড়ে যায় এবং সাইরাসরা বিমান থেকে নামা মাত্রই জর্জেনসিংয়ের লোকেরা তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন সাইরাস লক্ষ্য করে বিমানের গায়ে একটি ক্যামেরা এখনও অক্ষত আছে। তখন ব্লুটুথের সাহায্যে ডেল্টন এবং মিংসুনকে ইশারা দেয় যাতে করে তারা তাদের বিমানে লাগানো ক্যামেরাটি চালু করে। এদিকে আর্থার টাগিও জানতে পারে এই গ্যাংয়ের মধ্যে একজন ইন্টারপোল অফিসার আছে, তাই সে তার ডিল ক্যান্সেল করতে চায়। কিন্তু জর্জেনসিং রাগের বশে আর্থার টাগিওকে গুলি করে মেরে দেয়। এরপর জর্জেনসিং জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ইন্টারপোল অফিসার কে? সাইরাস তখন বলে আমি ইন্টারপোল অফিসার। তখন জর্জেনসিং তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। এখানে জর্জেনসিং পুলিশদের কাছে ভালো সাজার নাটক করে। সে বলে এরা আমার বাংলোতে অ্যাটাক করেছিল, এজন্যই সে নিজের সেফটি নিচ্ছিল। তখন সাইরাস পুলিশদেরকে সেই ভিডিও বার্তাটি দেখিয়ে দেয় যেটা এইমাত্র রেকর্ড করা হয়েছিল। এখন হাতে নাতে প্রমাণ পেয়ে পুলিশ জর্জেনসিংকে অ্যারেস্ট করে নেয়। অ্যাবি তখন হাকজনিকে একটি ঘুষি মেরে চাকরি ছেড়ে দেয়, কারণ সে তাদের মিশনে পাঠিয়ে দিয়ে সে নিজেই স্পেশাল ফোর্স পাঠিয়েছিল তাদেরকে মেরে ফেলার জন্য। এরপর অ্যাবি সাইরাসদের সাথে যুক্ত হয় এবং সাইরাসদের সাথে কাজ করা শুরু করে। এখন শেষে আমাদেরকে টুইস্ট দেখানো হয়। এবি জিজ্ঞেস করে এত বড় এবং এত রিস্ক নিয়ে আমরা চুরিটা করলাম বাট কিছুই পেলাম না। তখন সাইরাস এসে বলে পুলিশ যেই স্বর্ণের বারগুলো পেয়েছে সেগুলো হলো লোহার তৈরি, আসল স্বর্ণগুলো তো আমি আগেই চুরি করে নিয়েছি। ম্যাগনাস যখন ভল্ট খুলছিল তখন আসলের জায়গায় নকল স্বর্ণগুলো রেখে দেয় আর সুযোগ বুঝে প্লেন থেকে আসল স্বর্ণগুলো প্যারাশুটের মাধ্যমে ফেলে দেয়। আর প্রথমে আমরা জেনেছিলাম লুক এই মিশনে নেই, কিন্তু সেও আমাদের দলেই ছিল। তার কাজ হলো সমুদ্র থেকে সেই স্বর্ণগুলো রিসিভ করা। এটা শুনে অ্যাবি খুবই অবাক হয়ে যায় আর এবিকে নিয়ে সাইরাস বাকি মেম্বারদের সাথে দেখা করতে যায়। তারা সবাই স্বর্ণগুলো দেখে খুব খুশি হয় আর এই দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভির গল্প তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।